তৃণমূল জেতাও যা, বিজেপিতে জেতাও তা, দুটো এক, কোনো তফাৎ নেই। মানুষ একটা বিকল্প চাইছে। আসলে এই বাইনারি পলিটিক্সের বিকল্প হিসাবে আইএসএফ উঠে এসছে বারাসাত লোকসভা কেন্দ্রে। তৃণমূলরা পঞ্চায়েতে যা করেছে সেটা আপনারা ভালো মতন জানেন, পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে পারেনি। আইএসএফের উপরে যা অত্যাচার হয়েছে আমাদের জন্মলগ্ন থেকে, প্রতিদিন কিন্তু আইএসএফ বাড়ছে, প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে না। ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে? মমতা ব্যানার্জি করছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সারদা নারদার টাকা যারা টিভির পর্দায় নিতে দেওয়া গেছে কাগজে মুড়ে, তাদের বিরুদ্ধে কেন সিবিআইডি লাগায়নি? আমি উল্টো ওনাকে বলি, যাদের কাগজে মুড়ে নিতে দেখা গেছে তাদের সবাইকে তাহলে আপনি প্রার্থী করলেন কেন? বিজেপিকে তো 200-র নিচে নামাতে হবে, এটা তো আমাদের লক্ষ্য। নমস্কার, সময় কলকাতার বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে অর্ক রয়েছি। আর এই মুহূর্তে আমরা আমাদের সময় কলকাতা স্টুডিওতে পেয়ে গেছি বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে। তাপসদা, আপনাকে সময় কলকাতা স্টুডিওতে অনেক স্বাগত। আর প্রথমেই যে প্রশ্নটা করব, যে ইতিমধ্যে আমরা দেখেছি যে 4টে দফায় নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক অবস্থানটা কোথায়? আইএসএফ এর অবস্থানটা কোথায় যদি একটু বলেন। আমাদের অবস্থান খুব স্পষ্ট, দেশ থেকে বিজেপিকে তাড়াও, রাজ্য থেকে তৃণমূলকে তাড়াও। তার বিরুদ্ধে একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে যে সমস্ত দল আছে তৃণমূল বিজেপি বিরোধী, তাদের থেকে আইএসএফ একটা স্বচ্ছ দল, যারা পরিষ্কার স্বচ্ছতার প্রতীক হিসাবে উঠে এসছে, নতুন দল। মানুষ তাকে ভোট দেবে, এ বিশ্বাস আমাদের আছে। দাদা, এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে, গত দুটো লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, তাহলে বারাসাতে বিজেপির একটা উল্কা সদৃশ একটা উত্থান আমরা দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে কিছুটা বাম ফ্রন্টেরও কিছুটা ভোট রয়েছে, তৃণমূলের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। সেখানে আপনারা কোন ভোট ব্যাংকটাকে আপনারা টার্গেট করছেন? আপনাদের আশাটা কোন জায়গা থেকে? আসলে বিষয়টা হচ্ছে, দেখুন, ভোট ব্যাংক কারো নেই, এটা একটা চালানো হয় যে মানুষকে কোনো না কোনো পার্টির তকমা লাগিয়ে দেওয়া হয়। আসলে প্রত্যেকে ভারতীয়, সে তার নাগরিক অধিকার প্রয়োগ করবে ভোটের দিন। সুতরাং তাকে তৃণমূল কবে কি ভোট পেয়েছে, তাহলে তো 34 বছর ধরে সব জায়গায় তো বামপন্থীর ভোট ছিল, তাহলে কি সব ধরে নেবেন? 11 সালের পরে টোটাল বাম ভোটটা কনভার্ট হয়ে চলে গেছে বিজেপি আর তৃণমূলে। ব্যাপারটা এমন নয়, মানুষ বোঝার চেষ্টা করে যে কার বিরুদ্ধে কাকে দেওয়া দরকার, ভোটটা দেওয়া দরকার। সুতরাং আমি মনে করি যারা ভোট ব্যাংক বলেন, আমার মনে হয় না এটা ভোট ব্যাংক। একটা বলতে পারেন যে মাস্তানের ব্যাংক কিছু তৈরি হয় শাসক দলের, মাস্তানি ব্যাংক, মাস্তানি করে পঞ্চায়েতে দেখেছেন আপনারা, সেটাকে ব্যাংক বলতে পারেন। কিন্তু নাগরিককে অপমান করার অধিকার কোনো দলের নেই, কোনো নাগরিকই কারো কোনো কেনা গোলাম না কারো। কিন্তু আপনারা তো এই লোকসভা নির্বাচনে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন তো আপনাকে এই সব অডসের এগেনস্টই আপনাকে লড়তে হবে। সেটা নিয়ে কি চিন্তা ভাবনা? অবশ্যই লড়ছি তো, যে হাত ধরে মানুষ আশীর্বাদ করছে, যেখানে যাচ্ছি সেখানে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে দেখতে আসছে। কালকে বারাসাতের বুকে দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে একটা মিছিল হয়েছে, এবং 1 ঘন্টা মানে প্রায় 10 ঘন্টা আগে পারমিশন পেয়েছি। সেই নোটিশে বারাসাতে কি লোক হয়েছে আপনারা দেখিয়েছেন কিনা জানি না, যারা দেখেছেন তারা বুঝবেন। স্বতঃস্ফূর্ত সারা মানুষের পাচ্ছি, মানুষ একটা বিকল্প চাইছে। আসলে এই বাইনারি পলিটিক্সের বিকল্প হিসাবে আইএসএফ উঠে এসছে বারাসাত লোকসভা কেন্দ্রে বুকে দাঁড়িয়ে। সুতরাং বারাসাত লোকসভার মানুষ শুধু ভোটটা দেওয়ার অপেক্ষা আছে, এটা আমার বিশ্বাস, এবং সেটা অবশ্যই আমাকে দেবেন ভোট, এটা বিশ্বাস আছে। কারণ দেখেছেন তো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, আমি বলিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সারদা নারদার টাকা যারা টিভির পর্দায় নিতে দেওয়া গেছে কাগজে মুড়ে, তাদের বিরুদ্ধে কেন সিবিআইডি লাগায়নি? আমি উল্টো ওনাকে বলি, যাদের কাগজে মুড়ে নিতে দেখা গেছে তাদের সবাইকে তাহলে আপনি প্রার্থী করলেন কেন? সেরকমই একজন প্রার্থী তো বারাসাত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর বিজেপি নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি কোনো বিজেপিকে নিয়ে কিছু বলতে চাই না এই কারণেই, কারণ বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে জায়গা করতে পারবে না, পরিষ্কার জেনে যায়। কারণ বিজেপিটা তো তৃণমূলই, বিজেপি জায়গা তো তৃণমূলই করে দিচ্ছে। তৃণমূল জেতাও যা, বিজেপিতে জেতাও তা, দুটো এক, কোনো তফাৎ নেই। কিন্তু আমরা দেখেছি যে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গতে আমি আসবো, তার আগে আমরা দেখলাম যে গতকাল আপনার হাবড়াতে আপনাদের সঙ্গে অভিযোগ উঠলো যে আপনারা নাকি শাসক দলের কর্মীদের আপনারা আক্রমণ করেছেন। হঠাৎ করে এই মানে জায়গাটা, স্পটলাইটটা হঠাৎ করে আইএসএফ এর ওপর চলে এলো কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে আগে বুঝতে হবে, 12 তারিখে আমাদের একটা পথসভা ছিল, মানে রাউতারা অঞ্চলে, হাবড়া বিধানসভার রাউতারা অঞ্চল পঞ্চায়েতের অধীন ধাপদারা অঞ্চলে একটা পথসভা। ঘটনাচক্রে বসিরহাট যাচ্ছেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি খবর পেয়েছেন, উনি বলে আমি আসছি।
এই আশার সংবাদটা পেতে না পেতে এই পথসভাটা জনসভায় রূপ নেয়। এইটা জ্বালা হয়ে গেল কোন জায়গায়, যেখানে পঞ্চায়েত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বুথ দখল হয়েছে, যেখানে কোনো বিরোধী রাজনীতি করতে দেয় না, এবং ওই বুথটা পুরোটাই আমাদের আইএসএফের দখলে, যেটা কেড়ে নিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। সেখানে আগেও অত্যাচারিত হয়েছে আইএসএফরা। ওই দিন সন্ধ্যেবেলায় কী করলো তারা, ইছাপুর বলে, আমি এক্ষুনি ওখানে যাব পথসভা করতে, ওইখানটায় দাঁড়িয়ে তারা সমস্ত ঝান্ডা খুলে ফেলে দিল, নর্দমায় ফেলে দিল। তারপরে বাড়ি গিয়ে ভাঙচুর শুরু করলো। এই একটা কারখানা পুরো ভেঙে চুরমার করে দেয় আমাদের একটা ছেলে সাবির বিশ্বাস, তার মানে কারখানাটা ভেঙে চুরমার করে দেয়। তখন সে যখন কারখানা, তার একমাত্র অন্য রুটি রুজির যে জায়গা, সেটা ভেঙে দিলে সে তখন ধস্তাধস্তি হয়, তাতে ড্রেনের মধ্যে পড়ে যায় তৃণমূলের দুজন, পরে মাথায় আঘাত পায়। এটা হচ্ছে আসল সত্য, আপনারা যান খোঁজ নিয়ে নিন, এলাকার মানুষের কাছে যান। এটা তো হয়ে গেল 12 তারিখে। তারপর পুলিশ প্রশাসন গেলেন। ওই বাড়ির অদ্ভুত ব্যাপার, যার কারখানা ভাঙা হলো তার মা বাবা জেলে, তার মা বাবা দেখবেন জেলে, আপনারা ছবি দেখিয়েছেন মনে হয়, তার মা বাবা মারতে গেছে তাদেরকে, ওই বয়স্ক লোকটা। আর আমাদের যে কর্মীদেরকে মেরেছে তারা সবাই 60 ঊর্ধ্ব মানুষ, যারা হসপিটালে ভর্তি, কালকে ফিরেছেন। এখনো পর্যন্ত পুলিশ একটা মামলা রুজু করেনি। আর আমাদের ওই পরিবার যে বাড়িটা ভাঙচুর হলো, যেন গতকাল রাত্রি 10টা সাড়ে 10টার সময় ওখানে একটা আউটপোস্ট আছে, সে থানার সামনে দাঁড়িয়ে বেধড়ক বাড়ি ভাঙচুর হচ্ছে, একের পর এক আইএসএফের বাড়ি ভাঙচুর করেছে। এই খবরটা কিন্তু আজও আনছে না। আমরা অলরেডি নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছি, আমরা হাইকোর্টে যাচ্ছি, রিট পিটিশন করব থানার বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশনকে বলবো যদি ব্যবস্থা না নেওয়া হয়। ওখানে এখনো পর্যন্ত কোনো শান্তি শৃঙ্খলা ফিরে আসেনি, আর এখনো পর্যন্ত আসেনি, এখনও টর্চার হচ্ছে আইএসএফের উপরে। আর আইএসএফের ক্ষমতা নেই এখানে দাঁড়িয়ে শাসক দলের কাউকে মারে, এটা ওদের বলার বক্তব্য। আর যদি সত্যি বলে তাহলে বুঝতে হবে মানুষ ওদের বিরুদ্ধে খেপছে, মানুষ তাহলে খেপছে, বোঝা যাচ্ছে। তার মানে এটা কি ট্রেলার ছিল? এখনো পুরো নির্বাচন আসা অবধি কি আরো পুরো সিনেমাটা দেখাই যাবে? না না, এটা তো ঘটনা যে তৃণমূলরা পঞ্চায়েতে যা করেছে সেটা আপনারা ভালো মতন জানেন। পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে পারেনি, কাজে মানুষ সেই ভোটাধিকার প্রয়োগ করলে ওরা হারবে, সেই জন্য ওরা কিছুতেই যাতে মানুষ মন না দিতে পারে, ভোটের দোরগোড়া যাতে না যেতে পারে, তার জন্য গ্রাম অঞ্চলে সন্ত্রাস তৈরি করছে। ওরা শুরু করে দিল, হাবড়া দিয়ে শুরু করে। কিন্তু আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এইগুলোর বিরুদ্ধে আপনারা লড়বেন, মোকাবিলা করবেন কি করে? মানে এই যে আপনারা বলছেন আপনাদের ওপর আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে কর্মীরা, মানে কর্মীরা কি এখনো পর্যন্ত তাদের যে মনোবল, সেটা কি নির্বাচনের দিন অবধি তারা ধরে রাখতে পারবে? আপনি হিসাব করে দেখবেন যে এখনো পর্যন্ত আইএসএফের উপরে যা অত্যাচার হয়েছে আমাদের জন্মলগ্ন থেকে, প্রতিদিন কিন্তু আইএসএফ বাড়ছে, প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে না। মনোবল আছে বলেই তো প্লাস হচ্ছে, শুধু ভোটটা দিতে দিন না, আর কিচ্ছু করতে হবে না। নির্বাচন কমিশন ভোটটা মানুষ দিতে পারবে, ওই টিভির পর্দায় না, গ্যারান্টেড করুক, তাহলেই বুঝতে পারবেন আইএসএফের মনোবল আছে কিনা, আর মানুষ কি চাইছে বুঝতে পারবেন। এই চুরি দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকে উপড়ে ফেলে দেবে, ফ্যাসিবাদী একটা সাম্প্রদায়িক দলকে উপড়ে ফেলে দেবে মানুষ, শুধু সময়ের অপেক্ষা। আমরা একটু এবার বড় প্রসঙ্গে আসি, মানে আমরা একটু এবার রাজ্যের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে 2021 সালে আপনারা প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু এই যে আপনাদের উপর একটা আইএসএফ এর উপর একটা কমিউনাল একটা ট্যাগ যে লাগিয়ে দেওয়া হয়, সেটা থেকে কি আমি আপনাকে বলছি কমিউনাল মানে কি, এটা পরিষ্কার করুন। আপনি প্রশ্নটা করলেন কমিউনাল মানে একটা সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িকতা কাকে বলে? সাম্প্রদায়িক কাকে বলে? মানে যারা একটা ধর্মকে কেন্দ্র করে যারা রাজনীতিটা করে, মানে এটা মানুষের একটা বড় অংশ। আমি আপনাকে বলছি, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা সেটাকে সাম্প্রদায়িক বলে না। আচ্ছা, কখনোই বলে না। এক ধর্ম আরেক ধর্মকে যদি আক্রমণ করে সেটা হচ্ছে সাম্প্রদায়িক। কোনো ধর্ম যদি আরেকটা ধর্মকে আঘাত করে তাহলে সাম্প্রদায়িক। আর ওটা হচ্ছে ধর্মীয় দল। আপনার প্রশ্নটা ভুল হয়েছে। ধর্মীয় দল হিসাবে যে কোনো দল রাজনৈতিকভাবে রেজিস্ট্রেশন পায় না। এক, শুধু আপনাকে আমি প্রশ্ন করি, আমার এগেনস্টে যে কাকুলি ঘোষ দস্তিদার ভোটে দাঁড়িয়েছেন, উনি তো সেদিনকে দেখলাম হাবড়ায় একজন ভালো ছাত্রকে একটা গীতা উপহার দিচ্ছেন, খুব ভালো। ধর্মগ্রন্থ পড়া উচিত, সমস্ত ধর্মগ্রন্থ পড়া উচিত। আমিও পড়াশোনা করি, সব ধর্মগ্রন্থ পড়াশোনা করি, কিন্তু উনি তো কাকুলি ঘোষ দস্তিদার, ওনাকে কে বলেছিল ইফতার মাহফিলে গিয়ে মোনাজাত করতে, ফেস টুপি এই সেই যা ওন্না পরে ফেস মোনাজাত করতে? আমাদের নওশাদ সিদ্দিকী পার্টির চেয়ারম্যান বা তাপস ব্যানার্জিকে দেখেছেন নাকি কোথাও গিয়ে মোনাজাত করতে? যদি আপনাদের ভাষায় এটাকে যে দল বলছেন, তাহলে আমরা বসবো। আমি ক্লিয়ার বলছি যে এটা আমরা বলছি না, আমরা যারা বলছেন তাদেরকেই প্রশ্ন করছি যে আপনি বলুন ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি, আমরা এইটা বিশ্বাস করি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে? মমতা ব্যানার্জি করছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। তার কারণ
আরএসএস তো পরীক্ষিত ধর্ম নিয়ে রাজনীতি করে, এখানে কোনো বিজেপি তো পরীক্ষিত বলে আমরা হিন্দু ধর্মের দল এবং আমরা চাই হিন্দুস্তান। মমতা ব্যানার্জি বকলমে কি সেই কাজটা করছেন না? আর বলির পাটা গোষ্ঠীগত করছেন আরেকটা ধর্মের মধ্যে বিভাজন তৈরি করার জন্য? আপনি দেখুন তো 21 সালের পর থেকে যারা মরেছে, এমডি জহিরুল ইসলাম মারছে কে? মহবুল মন্ডল। শুধু দেখুন এই খেলা খেলছে, আরএসএস এর এজেন্ডা হচ্ছে এটা। কিন্তু মুখ্যমন্ত্রী তো অভিযোগ করছে যে নওশাদ সিদ্দিকী পীরজাদা, এই কথাটাকে নিয়ে উনি রাজনীতি করছেন। উনি সিদ্দিকুল্লাহ চৌধুরী কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী কে? উনি কি আগে বলুন? সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি তো নওশাদ সিদ্দিকী অ্যাটাক করছে কেন? আসলে ব্যাপারটা কোথায় জানেন? নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে ওই একটা প্রান্তিক মানুষের পক্ষে কথা বলছে, দলিত আদিবাসীর কথা বলছে এবং দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছে, ওয়াকফ বোর্ডের টাকার হিসাব চাইছে। এটা হয়ে গেছে ওনার জ্বালা। তখন উনি পীরজাদাকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছেন। শুধু উনি নয়, শুভেন্দু অধিকারী তো করছে, অধীর চৌধুরী তো করছে, সিদ্দিকী মিদ্দিকী। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে ডায়মন্ড হারবারের থেকে যদি নওশাদ ভাই ভোটে দাঁড়ায় তাহলে আমরা সমর্থনের কথা চিন্তা করব। ওটা হচ্ছে আইএসএফটাকে তুলে দেওয়ার জন্যই চালটা মেরেছিলেন উনি। যে চালটা যে আমরা ধরে ফেলেছি এটা উনি বুঝতে পারেননি। এটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই চালটা ধরতে পারেনি, কিন্তু আমাদের পার্টি আইএসএফ পার্টি, আমরা রাজ্য নেতৃত্ব চালটা ধরতে পেরেছি। সেই জন্যই নওশাদ সিদ্দিকী আমরা দাঁড় করাতে দিইনি, একেবারে স্ট্রংলি আমরা অপোজ করেছি। কারণ শুভেন্দু বলে দেবে ও ক্যান্ডিডেট দেবে কি দেবে না, এত দৈন্য দশা হয়নি। পার্টিটা অল্প বয়সের পার্টি হতে পারে, কিন্তু পার্টিতে অনেক ম্যাচিওর লোকজন আছে, এটা ভুললে হবে না। তাহলে এত আইএসএফকে আক্রমণ করছে কেন মমতা ব্যানার্জি, যদি কোনো ফ্যাক্টরি না হয়? 2024 লোকসভা নির্বাচনে আমরা মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আইএসএফ এর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কারা? তৃণমূল, বিজেপি, নাকি একটা সময়ে তাদেরই সহযোগী আমি বলবো যে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস? না, আমাদের স্ট্যান্ড স্পষ্ট। আমাদের কাছে বিজেপি তৃণমূল আলাদা না, একদম পরিষ্কার। আমরা ইন্ডিজোটে ছিলাম না, যারা ইন্ডিজোটে ছিল সে উত্তর তারা দিতে পারবে, যারা ইন্ডিজোট করতে গেছিলেন। আমরা বিজেপি তৃণমূলকে এক পর্দায় রাখি, তার কারণ হচ্ছে আজকে অর্জুন সিং যদি যেতে কালকে বিজেপি তৃণমূলে চলে আসবেন, আবার তৃণমূলে তো যাওয়ার ব্যাপার। তৃণমূল যা বিজেপি তা, তো তার বিরুদ্ধে যে শক্তিশালী তাকে ভোট দিতে হবে। বারাসাত কেন্দ্রে আইএসএফ শক্তিশালী, তা পঞ্চায়েতের নিরিখে, কত বিধানসভার নিরিখে। আর বাকি জায়গায় আমাদের যেখানে আমরা ক্যান্ডিডেট দিইনি সেখানে অবশ্যই আমরা বাম কংগ্রেসকে ভোট দিতে বলছি, তো আহ্বান রেখেছি তো আমরা। কিন্তু আপনারা বলছেন, কিন্তু দেখলাম যে আইএসএফ যখন ক্যান্ডিডেট দিল, প্রথম যে ক্যান্ডিডেটগুলোর কথা আপনারা ঘোষণা করলেন, সেই কেন্দ্রগুলোতে এমন একজন আপনাদের বাম বা কংগ্রেসের টিকিটে তারা লড়ছেন, সেখানে যাদের জয়ের রীতিমতো সম্ভাবনা রয়েছে। যদি আমি মুর্শিদাবাদের কথা বলি, সেখানে মোহাম্মদ সেলিম যেটা মানে হচ্ছে একটা ভালো জায়গায় তারা রয়েছেন, বা বহরমপুর বা এই কেন্দ্রগুলোকে আপনারা তাহলে টার্গেট কেন করছেন? প্রথম কথা, বহরমপুরে আমরা ক্যান্ডিডেট দিইনি। আপনি যদি এই পুরনো কথা তুলতে চান, এটা অনেক ঘটনা আছে এর পিছনে। তখন আমরা চেয়েছিলাম যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মহা জোট গড়ে উঠুক, সমস্ত দলগুলো এক জায়গায় আসুক। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনাটা ঘটেনি। এবার এর জন্য কে দায়ী না, এই জায়গায় আমরা এখন যেতে চাই না। আসলে আমাদের লক্ষ্যটা হচ্ছে তৃণমূল বিজেপিকে পরাস্ত করা। যে পরাস্ত করতে পারবে মানুষ তাকে ভোট দিক। মুর্শিদাবাদের ভোট হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ, এই আলোচনা করে তো আর এখন লাভ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটা খুব আত্মিক সম্পর্ক, ওনার সাথে সবারই ভালো, কিন্তু তারপরেও যখন উনি নিজে ফোন করে যখন অনুরোধ করলেন যে যাদবপুরে সৃজনের বিরুদ্ধে আপনাদের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার কথা, তখন আপনারা তো একটু সৌজন্যতা দেখাতে পারতেন। দেখুন, আপনাকে একটা স্পষ্ট কথা বলি, একটা যখন মানে আমরা এগিয়ে গেছিলাম জোট করতে, আমরা তো মাত্র 7খানা সিট চেয়েছিলাম সারা পশ্চিম। এই 7টা আমি আপনার কথা শুনবো, কিন্তু এই 7টা সিটে লড়ার মতো সেই সাংগঠনিক জোর কি আইএসএফ এর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হয়েছে? আপনি কি দেখছেন? তাহলে লড়াইটা দিচ্ছে কোথায়, কি করে দিচ্ছে? কে লড়ছে মথুরাপুরে, কে লড়ছে জয়নগরে? ডায়মন্ড হারবারে কার উপর আক্রমণ হচ্ছে? ডায়মন্ড হারবারে কার উপর আক্রমণ হচ্ছে? সব জায়গায় দেখুন তো, বসিরহাটে কার উপর আক্রমণ হচ্ছে? বারাসাতে কে লড়াই দিচ্ছে? এই তো 5টা হিসাব তো আপনি এখানেই পেয়ে গেলেন। শ্রীরামপুরে কারা লড়াই দিচ্ছে খোঁজ নিন না, 6টা লড়াই তো এখানেই আপনাকে দিয়ে দিলাম। জঙ্গিপুরে কে লড়াই দিচ্ছে খোঁজ নিন, দেখুন 7টাতে যদি শক্তি নিজের সব রাজনৈতিক দলই বলছে আমরা লড়াই দিয়েছি, এবং এই 8খানা, এটা তো 4 তারিখে ঠিক হবে কে লড়াই দিয়েছে না দিয়েছে, দেখা যাবে। তো আমার সংগঠন মনে করেছে, কিন্তু আমরা মনে করেছি। আপনি 4 তারিখের প্রসঙ্গ তুললেন, যদি 4 তারিখে দেখেন যে ধরুন আপনাদের যে জোট যে ছিল 2021-এ সংযুক্ত মোর্চা, সেই প্রার্থী এমন কিছু ব্যবধানে হারলেন,
সেই ব্যবধানটা ভোট আপনাদের আইএসএফ এর বাক্সে গিয়ে পড়েছে, তখন তো কোথাও গিয়ে আক্ষেপ হবে। সেটা শিখবো, তখন শিখবো কি করা যায় আগামী 26 সালে। অবশ্যই ভাববো, কারণ আপনি 21 সালে এটাও তো তথ্য দেবেন, 21 সালেও তো আইএসএফ দাঁড়িয়ে ছিল বিধানসভায়, প্রায় 37টা সিটে দাঁড়িয়ে ছিল। ওই 37টা সিট থেকে একটাও বিজেপিদের জেতেনি, একটা ক্যান্ডিডেটও কিন্তু বিজেপি জেতেনি, যেখানে আইএসএফ দাঁড়িয়ে। মানে আপনাদের মূল লক্ষ্য বিজেপিকে আটকানো। না, এটা বটেই। দেশে আজকে এটা পার্লামেন্টের নির্বাচন, বিজেপিকে তো 200-র নিচে নামাতে হবে, এটা তো আমাদের লক্ষ্য, প্রথম লক্ষ্য। আর তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সহায়ক শক্তি, সেই জন্য তৃণমূলকে পরাস্ত করতে হবে। এটা আমাদের স্পষ্ট ট্যান, তৃণমূল মানে বিজেমূল, আমরা দুটোকে আলাদা কিছু করে চোখে দেখছি। কিন্তু অনেকে তো বলছে যে আপনারা যেরকমটা তৃণমূল বিরোধিতা করা শুরু করেছিলেন, ডায়মন্ড হারবার থেকে নিজে লড়ার কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী, তারপরে এই যে পিছিয়ে এলেন, বলছে কিছু দুর্জন বলছে যে আপনাদের সঙ্গে নাকি তৃণমূলের একটা বোঝাপড়া হয়েছে। একটু আগে বলছিলেন তৃণমূল যারা বলছিল তারা কি বলছিল যে বিজেপির টাকায় দাঁড়াচ্ছে নওশাদে, যেমন আপনি বললেন না শুভেন্দুবাবু বলেছেন ছেড়ে দেবো, তাহলে তখন হতো বিজেপির টাকায়, এখন যেই দাঁড়ায়নি তখন বলছেন তৃণমূলের টাকায়। অথচ আইএসএফ তো দাঁড়িয়েছে ওখানে, আইএসএফ তো ওখানে ক্যান্ডিডেট দেয়নি। কিন্তু এটা তো আপনি স্বীকার করবেন, যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াতেন তাহলে যে লড়াইটা আজকে নওশাদ সিদ্দিকী 3টে জায়গায় প্রচার করছে, পার ডে 4টে করে প্রচার করছে, ওটা দাঁড়ালে ওটা পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে নন্দীগ্রামে দাঁড়িয়েও সারা রাজ্যে প্রচার করলেন, আর নওশাদ সিদ্দিকী তিনি হেলিকপ্টার তার ইউজ করে। আজকে গিয়ে দেব এসছে, দেখুন না কটা জায়গায় হেলিকপ্টার রয়েছে, এটা আছে টাকা, কার টাকা? মমতা যে হেলিকপ্টার আছে আমনাগায় কালীঘাট থেকে আসছে, সেখানে তো বিরোধী দল অধিকারী তিনি প্রচার করছেন। না, তৃণমূল আর বিজেপি তো এক, আপনি তো আলাদা করছেন কেন প্রথম থেকে? আমি তো প্রথম থেকে বলছি দুটো এক, দুটো স্টাইল এক। কর্পোরেটের টাকা নেয় তারা, বিদেশের টাকা নেয়, ইলেকট্রাল বন্ডের নামে তারা টাকা নিয়েছে, তাদের কালো টাকা আছে তাদের। মোদি বলেছিলেন সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা করে গরিব মানুষের অ্যাকাউন্টে ঢোকাতে পারেননি। আর মমতা ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বিদ্যুতের দামটা বাড়িয়ে দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট চাইছে, আর গোয়েঙ্কার থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে বিদ্যুতের দামটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু তফাৎটা কোথায়? উনি রাম মন্দির করছেন, উনি জগন্নাথ মন্দির করছেন, তফাৎটা কোথায়? রাজনীতি তো একই খেলছেন ওনারা, কোনো তফাৎ আছে? আজকে যে বিজেপি, আজকে মুকুটমণি অধিকারী বিজেপি তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূল এলো, ওই দিনই আবার মুকুটমণি অধিকারীর বউ চলে গেল বিজেপিতে। কি হচ্ছে এসব? মানুষ দেখছে না এসব নোংরামোটা? অর্জুন সিং কবে ভোটের যেদিনকে ডিক্লেয়ার হলো তারপরে চলে গেল বিজেপিতে। আমরা একটু নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গে আসি। সেটা না, নওশাদ সিদ্দিকীকে পার্টি দাঁড়াতে দেয়নি, এটা পার্টি মূল্যায়ন করেছে বলে দাঁড়াতে দেয়নি। তাতে কার জ্বালা হলো আমাদের কিছু যায় আসে না। এত জ্বালা হচ্ছে নাকি ডায়মন্ড হারবার থেকে হারবেন বলেই? তাহলে কি ডায়মন্ড হারবার হারবেন বলেই কি অধীর চৌধুরী বহরমপুরে দাঁড়িয়েছেন? যদি নওশাদ সিদ্দিকী যখন দাঁড়াবে না বললে, তখন তো মোহাম্মদ সেলিম ওখানে দাঁড়াতে পারতেন, মীনাক্ষীকে দাঁড় করাতে পারতেন, ওখানে তো শুভেন্দু অধিকারী দাঁড়াতে পারতেন। যারা কথাগুলো বলছেন আমি তাদের কথা বলছি। পার্টির সিদ্ধান্ত, সিপিএম পার্টির সিদ্ধান্ত সেলিম কোথায় দাঁড়াবে, আইএসএফ এর সিদ্ধান্ত কোথায় দাঁড়াবে উনি বলেছিলেন, কিন্তু বলেছিলেন দল যদি অনুমতি দেয়, বারবার কথাটা কিন্তু বলেছেন দল যদি অনুমতি দেয়। বলাটা কি খুব অন্যায় হয়ে গেল? কিন্তু এটা তো আপনি মানবেন যে দলের যে সৈনিক, মানে দলের যে সেনাপতি, তিনি যদি সামনে থেকে দাঁড়িয়ে একটা দলকে নেতৃত্ব দেন, সেক্ষেত্রে আপনি কি জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে জ্যোতিবাবু নাম উঠেছিল একবার? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তা জ্যোতিবাবু নিজে দাঁড়াতেও চেয়েছিলেন, কিন্তু পার্টি তাকে দাঁড়াতে দেয়নি। ঐতিহাসিক ভুল তিনি। তাহলে যদি আমাদের এরকম কোনো মূল্যায়ন হয়, আমরা বলবো ঐতিহাসিক ভুল, তখন অত চিন্তা করতে হবে না। যাদের জ্বালা হচ্ছে, আমরা যদি মূল্যায়ন করে দেখি 4 তারিখের পরে, তখন আমরা ঐতিহাসিক ভুল বলবো। এখন আমাদের ভোটটা লড়তে দিন। নওশাদ সিদ্দিকী আমাদের প্রচারে আছে, আমার প্রচারে আছে, সুযোগটা পেয়েছি, এটা পেতাম না। কারণ প্রতিদিন ডায়মন্ড হারবারে আমাদের কর্মীরা মার খাচ্ছে, পড়ে থাকতে হতো ওই ক্যান্ডিডেটকে। আইএসএফ আর অন্য পার্টির সাথে এক মেলাবেন না। আপনি টোটাল বারাসাত শহরে দেখুন তো, আমরা ব্যানার লাগাচ্ছি, খুলে দিচ্ছি আইএসএফ, আর সবার ব্যানার আছে। যতগুলো ব্যানার লাগিয়েছি, যত দেয়াল রং করেছি, সব মুছে দিয়েছে বারাসাতের বুকে, রাজারহাট নিউ টাউনের বুকে, সব জায়গায় বারাসাত কেন্দ্রে। কেন আইএসএফেরটা খুলে ফেলছে, আত্মকারটা খুলছে না? আর দেখবেন পাশাপাশি সবাই সহাবস্থান করছে, দেখবেন লিখে দিচ্ছে, পারলে কোনো দেওয়াল পারলে তৃণমূল বা বিজেপি লিখে দেয়, আইএসএফেরটাকে লিখে দিচ্ছে, ওটা ছিঁড়ে ফেলছে। তাই আমাদের ব্যানার ঝান্ডা চোখে পড়ছে না। ব্যাপারটা এইখানটায়। আইএসএফ একটা ফ্যাক্টর, এটা জেনে রাখুন। পশ্চিমবঙ্গের মাটিতে এই 24 সালের লোকসভায় যে কটা সিট দিয়েছে, জিতবে কি হারবে, কেউ জিতবে কি হারবে বলতে পারে না। সে তো একজন জিতবে, তবে আইএসএফ লড়াইতে আছে, লড়াইতে থাকবে, এবং গরিব খেটেখাত আদিবাসী প্রান্তিক মানুষের জন্য যে লড়াইতে আছে, ভোটে জিতলেও লড়বে, হারলেও লড়বে। রাস্তার লড়াই। আমরা শুধু নির্বাচনের লড়াইটাকে মনে করি না। সমাজ পরিবর্তন করতে গেলে শুধু নির্বাচনই একমাত্র মাধ্যম নয়, রাস্তার লড়াইটাও একটা বড় লড়াই।
মানে আপনারা বলছেন আপনারা হারলেও আপনারা মানুষের পাশে থাকবেন। অবশ্যই রাজনীতি করতে এসেছি তো, কিন্তু আমাদের পকেটে কিছু কামানোর জন্য তো নয়। এই তো আজকে একটা মানে খবর শুনছিলাম যে আমাদের আমনাগান নাকি ক্যান্ডিডেট যে দাঁড়িয়েছে আইএসএফে, তার সে নাকি 50 লাখ টাকা নিয়েছে বলে ওখানকার রফিকুর রহমান এমএলএ বলেছে। আমরা সাথে সাথে নোটিশ পাঠিয়েছি, একেবারে সাথে সাথে মানহানির নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে, সাথে সাথে। প্রমাণ করো তুমি দাঁড়িয়ে। কে সব বলা যায় ভোটের রাজনীতি বলে নোংরামি করছে তৃণমূল বিজেপি, তার সাথে আবার কেউ কেউ সাথ দিচ্ছেন, তাদের নাম না বললেই ভালো। তবে এইটুকু আপনাকে বলছি, আমরা চুরি দুর্নীতির বিরুদ্ধে আছি। আমি নিজে ক্যান্ডিডেট বলছি, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা আমার কিউআর করে মাধ্যমে টাকা তুলে ভোট করছি, শূন্য হাতে ভোট করতে নেমেছি। এইটাই হচ্ছে স্বচ্ছতা। আমাদের অত সহজে কেনা যাবে না। আর যারা রাজনীতিতে দাঁড়িয়েছেন তাদের ব্যবসা, চারটে গাড়ি নিয়ে একটা ক্যান্ডিডেট ঘোরে, সিকিউরিটি নিয়ে ঘোরে। কাদের সিকিউরিটি লাগে বলেন তো? আমি জনগণের সেবা করতে এসেছি, সিকিউরিটি আমার লাগবে কেন? জনগণ আমার সিকিউরিটি। কেন ওই পয়সা কোথায় দেবে পয়সা? তাহলে আমি চোর হলে আমার সিকিউরিটি দেবেন? চোর ডাকাতদের বেশি করে সিকিউরিটি দেয়। আপনি দেখেছেন তো জ্যোতিপ্রিয় মল্লিকের কটা সিকিউরিটি ছিল, পার্থ চ্যাটার্জির কটা সিকিউরিটি ছিল, বাকিবুর কি করে চলতো, মানে অনুব্রত মণ্ডল কোনো পদে ছিল না, তার সিকিউরিটি দেখেছেন? সব কটা জেলের গাড়োতে। আর আমি একা ঘুরে বেড়াই, টোটাল পার্লামেন্ট নির্বাচনে একা ঘুরে বেড়াচ্ছি, কখনো 2 হুইলারে, কখনো বিশেষ প্রোগ্রাম থাকলে 4 চাকায়। কেন? সৎসাহস আছে, স্বচ্ছতা আছে, কে মারবে আমাকে? ভালো হলো আপনি প্রসঙ্গটা তুললেন জ্যোতিপ্রিয় মল্লিকের। উত্তর 24 পরগনার একেবারে দোর্দণ্ড প্রতাপ নেতা যাকে বলা হতো, এবং প্রায় অনেক যুগ পর যদি বলি আমি, তাহলে ভুল বলা হবে না যে জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া উত্তর 24 পরগনার ভোট হচ্ছে। এটা কি বিরোধীদের জন্য কিছুটা অ্যাডভান্টেজ? কারণ দক্ষ সংগঠক না, এ মিডিয়ায় বলে ফেলে কে দক্ষ সংগঠক না, দক্ষ মানে চোর, এটা প্রমাণিত হয়েছে। উনি দক্ষ চোর এবং ডাকাত, আর তার সাথে প্রশাসন না থাকলে এদের কোনো অস্তিত্ব নেই। উনি কিসের দক্ষ সংগঠক? প্রশাসন ছাড়া আসুক না, প্রশাসন ছাড়া মানুষের কাছে আসুক, প্রশাসন মাথার থেকে হাতটা তুলে নিক, মন্ত্রিত্ব থাকবে না, একা এসে মানুষের সামনে যাক। আপনি বলছেন বালুদা কোনো ফ্যাক্টর না? না, প্রশাসন আছে বলে তাই, ক্ষমতায় আছে বলে তাই। এই ক্ষমতায় জেল থেকে ছাড়া পেয়ে দেখবেন কি হয়ে যাবে উনি। ও সম্পদগুলো তো সব ইডি তো শুনেছি ক্লোজ করে, যদি সেটা না নিতে পারে দেখবেন কি হয়। আচ্ছা, এবার আমরা একটু বারাসাতের নির্বাচনে আসি। সেটা হচ্ছে যে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার 3 বারের সাংসদ, 2009, 2014, 2019। এবং আমরা যদি ভোটের ব্যবধান দেখি তাহলে 2009 থেকে 2014 অনেকটা বেশি ব্যবধানে তিনি জিতেছিলেন, কিন্তু 2019-এ কিছুটা ব্যবধান কমলেও প্রায় 1 লক্ষের কিছুটা বেশি ভোটে তিনি জিতেছিলেন। সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এবারের বারাসাত কেন্দ্রের লোকসভা নির্বাচন? না, উনি তো বলেছেন 2 লাখ ভোটে জিতবেন, আর কি মনে হবে? উনি তো বলছেন 2 লাখ ভোটে জিতবেন মানুষ যদি জেতায়। উনি বলছেন তো, উনি তো বলছেন ব্যাপারটা হচ্ছে আমি কিছু বলছি না, জনগণ বলবে তো, জনগণ বলবে কোথায়কে সেটিং করে রেখেছে, তা নাহলে একেবারে 2 লাখ বলছেন কেন? এটা তো আমার প্রশ্ন। 2 লাখ ভোটেই জিতবেন। আত্মবিশ্বাস, নিজে তিনি যা কাজ করেছে এবং রাজ্য সরকারের এত প্রকল্প, আবার উনি যে কাজ করে, হ্যাঁ রাজ্য সরকারের প্রকল্পগুলো তো ওনাদের পার্টির টাকায় না, সরকারি টাকা না। উনি যে 25 কোটি টাকা যে টাকাটা পেতেন প্রত্যেক বছরে, সে টাকাটা উনি খতিয়ানটা শ্বেত প্রকাশ করুক না। আমি বলছি উনি শ্বেতপত্র প্রকাশ করুক, উনি এই বছরে কত টাকা পেয়েছেন, সেই প্রকাশ করলেই আমরা বলে দেবো যে কোথা থেকে কাটমানি কে কোথায় কত পেয়েছে। উনি, আমি বলছি ওনাকে বলুন শ্বেতপত্র প্রকাশ করতে কি করেছেন। পাশাপাশি এটাও বলতে বলবেন যে সুজেট যখন ধর্ষিতা হয় 2012 সালে, তখন উনি কি বলেছিলেন। একটা নারী যখন ধর্ষিত, একটা নারী হিসাবে উনি কিন্তু বলেছিলেন খদ্দেরের সাথে গোলমাল, যেটা আমাদের হার্ট করেছিল খুব। এক, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটায় আমার খুব ব্যথিত লেগেছে। কেন অভিষেক এটা বললেন ওনার বিরুদ্ধে, যে টিভির পর্দায় যাদের সারদা নাদার টাকা নিতে দেখা গেছে কাগজে মুড়ে, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগালো না কেন? সত্যি ইডি সিবিআইতে ছবি অভিষেকের লাগানো উচিত ছিল ওনার বিরুদ্ধে, কারণ ওনাকেও আমরা দেখেছিলাম। তো মানুষ তো জানতে চাইবে যে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড তো আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি কি বলবেন? স্বাভাবিক কারণে মানুষ বিচার করবে। সন্দেশখালী শেখ শাহজাহান নিয়ে কি বললেন আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে, যে প্রথমে শেখ শাহজাহানকে টার্গেট করলো ইডিআই সিবিআই দিয়ে, তারপর ইডি সিবিআই চলে এলো, তারপরে মাইনরিটি আর আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিল। এই কথাটা শুনে মাইনরিটি আর আদিবাসী কিছু বোঝেন এই একটা মুখ্যমন্ত্রী? তাহলে দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, এটা শুধু লুটে পুটে খাও, ধরো মারো কাটো খাও। এই একটাই মাত্র পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের দল, যে ধরো মারো কাটো খাও, যেখানে খুশি যাও, ধরো মারো কাটো খাও, যেখানে খুশি যাও। এই হচ্ছে তৃণমূল। তো ওকে নিয়ে কি আলোচনা? মানুষ যদি সেই তৃণমূলকে ভোট দেয়, দুর্ভাগ্য, মানুষ বুঝবে সেটা। আচ্ছা তাপস, আমার তো এটা ব্যবসা নয়, আমার এটা প্রফেশন, রাজনীতি আমার প্রফেশন নয়, আমার দেশ সেবা করতে এসেছি আমি।
তা ওনারা তো প্রফেশনে বলেই একদম এখনো 3বার না 4বার জিতবেন, ওনারা 100 বছর ধরে জিতে থাকুন, মানুষের যদি উপর হয় মানুষ জেতাবেন। উনি 15 বছরের সাংসদ বারাসাত লোকসভা কেন্দ্রের, কি আমি একদিনও দেখিনি ওনাকে। 15 বছর পর দাঁড়িয়ে যে বারাসাতে এখনো কি কি কাজ হওয়া বাকি আছে। এই দেখুন, এটা বলতে গেলে তো আগে জানতে চাই অশোকনগর কল্যাণগড় স্প্রিং মিল জরি হাব হওয়ার ইনগরেশন হয়ে গেছিল, এখন প্রমোটিং হচ্ছে, এখনো পর্যন্ত বিদ্যাধরী খালটার কিছু গতি হয়নি। এবং বারাসাতের লোকসভার থেকে কেন্দ্রের মধ্যে সবচেয়ে পরিযায়ী শ্রমিক বেশি। পরিযায়ী শ্রমিক কেন বেশি? উনিই বলেছেন, কাকুলি ঘোষ দস্তিদার, দেগঙ্গায় অনেক বেশি পরিযায়ী শ্রমিক, ওনার মুখ দিয়ে বেরিয়েছেন। উনি অষ্টনগর হাবড়ার তথ্যগুলো জানেন না। এই পরিযায়ী শ্রমিক বেশি মানে কি? তাহলে এখানে কিছু হয়নি, সেই জন্যই ভিন দেশে খেতে যাচ্ছে। আর উনি তো ওই জন্য ভোট চাইছেন না এটা করেছি বলে, উনি লক্ষ্মীর ভাণ্ডারে ভোট চাইছেন, উনি কন্যাশ্রীতে ভোট চাইছেন। আপনি দেখুন, রাজ্য সরকার কন্যাশ্রী করেছে, লক্ষ্মী ভাণ্ডার করেছে, এর জন্য ভোট চাইছে। যদিও মায়েদের ভাণ্ডার, মাতৃভাণ্ডার না রেখে লক্ষ্মীর ভাণ্ডার রাখলো, এটা আরেকটা সুরসুরি, RSS দুর্গা। ওই জন্যই কিন্তু মোহন ভগত বলেছে আমাদের RSS দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি, এই জন্যই বলেছে। কারণ টাকাটা দিচ্ছে মায়েদের, মায়ের তো কোনো জাত হয় না, ধর্ম হয় না, তাহলে মাতৃভাণ্ডার রাখলেন না কেন? হট করে লক্ষ্মীর ভাণ্ডার নাম দিলেন কেন? যেমন শ্রী তাপস ব্যানার্জি, টাকা এমডি জহিরুল ইসলামের তাপস ব্যানার্জি, অথচ নামটা কিন্তু লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, উতুপশ্রী, হতশ্রী। এরপরে আমরা একটা মিথ্যাশ্রী দেবো একজনকে, রেডি হচ্ছি, যদি আসি মিথ্যাশ্রী দেবো আমরা একজনকে। তা স্বাভাবিক কারণেই উনি কি কাজ করেছেন না করেছে মানুষ দেখেছেন, তাহলে তো সেই কাজের বিনিময়ে তো ভোট চাইছেন না। উনি যা ভোট চাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী। ওনার বারাসাত কেন্দ্রে কী কী করেছেন সেই নিয়ে কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো বক্তৃতা কিছু বলেছেন দেখুন তো। আগে উনি কি বলেছেন বলুন, এটা করেছে। প্রত্যেকটা দেয়ালে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের একটা ছবি। আর আমি বলছি, যেদিনকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে তার আগের দিন মানুষ দেখুক ইলেকট্রিক বিলের পার ইউনিট কত ছিল, আর লক্ষ্মীর ভাণ্ডার যেদিনকে চালু হয়েছে সেদিনকে ইলেকট্রিক বিলের রিডিংটা দেখবে কত চার্জ হয়েছে। তারপরে দেখবে সেই দিনকে সর্ষের তেলের দাম কত ছিল, আপনার মুসুর ডালের দাম কত ছিল, মুগ ডালের দাম কত ছিল। আর তখন দেখবেন চাষিরা তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন, তার জন্য কি ব্যবস্থা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে ভোট চাইছেন। কে লক্ষ্মীর ভাণ্ডার চেয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, পুরোহিত ভাতা দিচ্ছেন সব সরকারি টাকায়, আর ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন ওয়াকফ বোর্ডের টাকায়। আমি এখানে একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আজকে অসুস্থ। তিনি একটা কথা বলতেন যে উত্তর 24 পরগনা ফসল খুব উন্নত মানের ফসল এখানে হয় আর কি। তো সেখানে দাঁড়িয়ে কৃষি, মানে ধরুন যদি আমি বারাসাত লোকসভা কেন্দ্রের কথাই বলি, তাহলে এমন অনেক জায়গা আছে সেটা গ্রামীণ, প্রত্যন্ত গ্রামীণ জায়গা, সেখানে এখনো মানুষের যে মূল আয়ের যে উৎস সেটা কৃষিকাজ। সেখানে দাঁড়িয়ে কি কৃষির উন্নতি কি হয়েছে? কিচ্ছু হয়নি, বরঞ্চ কৃষকরা কীভাবে দিন কাটাচ্ছে। আমি ব্যাংক এমপ্লয়ি ছিলাম, আমি জানি কৃষকদের অবস্থাটা কি। তারা ফসলের ন্যায্য মূল্য পায় না, কৃষি ঋণ যতটুকু যারা পায় সেই ঋণের টাকাও ঠিক মতো শোধ দিতে পারে না, সব রাইট অফ হয়ে যাচ্ছে। তার মানে কি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, যে মূল্যটা পাচ্ছে তাই দিয়ে তার বাজার খরচা করে তার পরিবার চালিয়ে, আর তার বাড়তি থাকে না, যেমন লোনের টাকা দিতে পারে না। তার মানে কি, তুমি কৃষকের ফসলের যে মূল্য, কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থায় কৃষকের ফসলের মূল্য যদি সে না পায় বাজার মূল্যের সাথে, মূল্য মানে কি, বাজার দর তুমি যে জায়গায় নিয়ে গেছো সেই দরের সাথে তার মূল্যটাকে, প্রাইসটাকে ফিক্সড করো, সেটা তো তুমি করতে পারোনি, ব্যর্থ ওইখানে। যার জন্য কৃষকরা আজকে হতাশায় হচ্ছে তাদের বাড়ির থেকে। সেইভাবে কৃষকরাই দেখা যাচ্ছে 5টা ছেলে কৃষক না হয়ে 2জন চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের অন্য জায়গায়, 3জন কৃষক করছে। তাহলে পরিযায়ী শ্রমিকটা বাড়ানোর পিছনে কিন্তু 11 বছর ধরে উনি যে শাসন করলেন মমতা ব্যানার্জি, তার জন্য উনি 1 নম্বর দায়ী। কেন সিঙ্গুর মতন জায়গায় উনি তো 3 ফসলের জমি বলে খেয়েছে। আজকে সিঙ্গুরটা এখন তো বলছে ভুল হয়েছে, বিজেপিও বলছে, তখন তো সেই বিজেপিও তৃণমূলের সাথে ছিল, এবং অনেক উগ্রপন্থীরাও ছিল যারা আজকে নৌভুট্টু বিজেপি বলে বেড়াচ্ছে, তারাও কিন্তু তখন ছিল। তারা আজ কোনো উত্তর দেয় না। এখন কি হচ্ছে সিঙ্গুরে, কি হচ্ছে কি? তাপসদা, একদমই আমরা আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। আমাদের হাতে সময় খুব কম, এবং আমি আপনাকে যে শেষ প্রশ্ন বলতে পারেন, আমি যদি শেষ প্রশ্ন আপনাকে করি, যে বারাসাতের মানুষ যদি সাংসদ হিসেবে আপনাকে মানে ভোট দেন এবং আপনি যদি সাংসদ নির্বাচিত হন, তাহলে আপনার বারাসাতের জন্য কি, প্রথম যদি 5টা কাজ বলি, আপনি বারাসাতের মানুষের জন্য কি কি কাজ করতে চান? প্রথম কাজ হচ্ছে, আগে বারাসাতের লোকসভা কেন্দ্রে যত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা কালেক্ট করব। কেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে এ অনুসন্ধান করব। তাদেরকে এখানে ফিরিয়ে এনে এখানে জব দেওয়া যায় কিনা, এটা হবে প্রধান কাজ। কিভাবে দেওয়া যায় তার অন্বেষণ করব। সেই আমার ল্যাড ফান্ডের টাকা সেইখানে খরচ করার চেষ্টা করব, এবং সবটাই মানুষের মতামত নিয়ে, এবং কিভাবে একটা সাংসদ মানুষের মতামত নিয়ে কাজ করতে হয় এটা মানুষকে দেখাবো। প্রত্যেকটা বিধানসভা এরিয়ায় মানুষের সামনে গিয়ে ঢোল পিটিয়ে মিটিং ডাকবে আমার কর্মীরা,
মানুষের মতামত নেব, নিয়ে কাজ করব। আমার মতামতে কোনো কাজ হবে না। 1, 2, আমি যদি এই যা কথা বলছি এই আপনাদের মাধ্যমে যদি সেইভাবে কাজ করতে না পারি, যদি আমার বিরুদ্ধে কোনো চুরি দুর্নীতির অভিযোগ ওঠে, আমি বলবো রাইট টু রিকল করবার আইন আমি গিয়ে সবার আগে দাবি করব লোকসভায়, রাইট টু রিকল করতে হবে। এই আইন কিন্তু আজ অবধি পাস হয়নি। আমি সওয়াল করবো রাইট টু রিকলের জন্য, আমাকেও যেন রাইট টু রিকল করা হয়। 1, আর পার্লামেন্টে একবার হেরে যাওয়ার পরে মোটা টাকা আমাদের ট্যাক্সের টাকায় পেনশন পাবে, এই জিনিস চলবে না। আমি দেশ সেবা করতে এসেছি, চাকরি করলে পেনশন পাওয়া যায়, দেশ সেবা করলে পেনশন পাবে কেন? এ কোন আইন? কোন আইন? এটা বদলাতে হবে। তার জন্য সওয়াল করব, এবং মানুষ আশীর্বাদ করলে দেখবে মানুষ যে মানুষের সাংসদ, ঘরের সাংসদ, দুয়ারে এমপি দেখতে পাবে। এইটুকু বলতে পারি, আর কিছু বলতে পারবো না। একদমই। আমরা এতক্ষণ শুনছিলাম আপনার কথা। তাপসদা, আপনি অনেক চিন্তা ভাবনা নিয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং অবশ্যই আপনাকে শুভেচ্ছা জানাবো নির্বাচনের জন্য, এবং আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারাও এতক্ষণ শুনছিলেন যে বারাসাতে আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে খোলাখুলি তিনি জানালেন যে তিনি ঠিক কী কাজ করতে চান বারাসাতবাসীর জন্য, এবং কি কাজ হয়নি এই বিগত বছরগুলোতে। এবং আমরা এরকম আরও অনুষ্ঠান নিয়ে, এরকম প্রার্থীদের কথা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।